প্রিয় ছাত্রছাত্রী, এর আগে তোমাদের আমি আমার রুটিন মতো ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকে যে আমি ক্লাসটা করছি সেলিম রাজ্জাক সাহেবের শারীরিকভাবে অসুস্থতার জন্য তিনি ক্লাসে আসতে পারলেন না। যাই হোক, আমি সেলিম সাহেবের ক্লাসটাই করছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে, বোর্ডের লেখাগুলোর দিকে তাকাবে, তাহলে তোমরা বেশ ভালোভাবে উপকৃত হবে। আমি আমার ক্লাসে গত ক্লাসে যে বলেছিলাম মার্ক্সীয় ঐতিহাসিক বস্তুবাদ, তা আমরা একবার জেনে নিই। মার্ক্সীয় ঐতিহাসিক বস্তুবাদের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যার পূর্বেই আমরা একবার মার্ক্সকে চিনে নিই। মার্ক্সের পুরো নামটা হচ্ছে কার্ল হাইনরিখ মার্ক্স। কার্ল হাইনরিখ মার্ক্স। এই কার্ল মার্ক্স জার্মানির টিয়ার শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করলেও ইতিহাস, দর্শন ও অন্যান্য বিষয়ের প্রতি তার অনুরাগ ছিল। ফ্রান্সে যখন তিনি আসলেন, তখন অবস্থানকালে বা ফ্রান্সে যখন তিনি অবস্থান করলেন, তখন সেখানে তিনি দেখলেন ইউটোপীয় যে সমাজতান্ত্রিক তাদের যে চিন্তাধারা, তাদের যে ভাবাদর্শ, তাদের যে মতবাদ, সেই মতবাদটা আসলে বৈজ্ঞানিক সম্মত নয়, বিজ্ঞান সম্মত নয়। এই সমাজতান্ত্রিক মতাদর্শ কোনোদিনই সাধারণ মানুষের সাধ্য সিদ্ধি হতে পারে না। যার জন্য তিনি ইউটোপীয় সমাজতন্ত্রের বিরোধিতা করে তিনি তার নিজের মতাদর্শটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাকে যথাযোগ্য সঙ্গ দিয়েছিল আরেকজন সমাজতান্ত্রিক, ফ্রেডারিক এঙ্গেলস। এই ফ্রেডারিক এঙ্গেলসের সাথে কার্ল মার্ক্সের বন্ধুত্ব হয়েছিল, যে বন্ধুত্বটা সারা জীবন তাদের ছিল। এই দুজন মিলে আদি সমাজতন্ত্রের ভুল ধারণাটাকে খণ্ডন করে তারা বৈজ্ঞানিক সম্মতভাবে বা বিজ্ঞান সম্মতভাবে নতুন এক সমাজতন্ত্র মতাদর্শের ব্যাখ্যা তুলে ধরেছিলেন। কার্ল মার্ক্স ও ফ্রেডারিক এঙ্গেলসের বিজ্ঞানসম্মত এই সমাজতান্ত্রিক মতবাদ, এই মতবাদটাকে বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। এই ফ্রেডারিক এঙ্গেলস আর কার্ল মার্ক্স দুজনে মিলে তারা একটা পুস্তিকা রচনা করেছিলেন, যে পুস্তিকাটার নাম দিয়েছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার। এই কমিউনিস্ট ইস্তাহারের মাধ্যমে তাদের যে সমাজতান্ত্রিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা তুলে ধরেছিলেন। তারা বলে করেছিলেন, বা ইস্তাহারের মূল কথাটাই হলো, মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। যেটাকে আমরা শ্রেণী সংগ্রামের ইতিহাস বলছি, প্রকৃতপক্ষে সেটাই হলো সমাজতন্ত্র, মানব সমাজের ইতিহাস। আসলে এই পুস্তিকার মাধ্যমে ধনতান্ত্রিক বিকাশে অনিবার্যতা, শ্রেণী সংগ্রাম তত্ত্ব ঘোষিত হয়। শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেন। তিনি তার দাস ক্যাপিটাল, অর্থাৎ কার্ল মার্ক্স তার দাস ক্যাপিটাল গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের মাধ্যমে তার সমাজতন্ত্রের মূল ধারণা বা তার মতাদর্শটাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। এবং
এই দাস ক্যাপিটাল গ্রন্থে তার সমাজতন্ত্র মতাদর্শটার পূর্ণ ব্যাখ্যা করেছিলেন। কার্ল মার্কস পুরাতন সমাজতন্ত্রীকরণের সঙ্গে নিজ মতবাদের যে পার্থক্য, সেই পার্থক্যটা তুলে ধরেছিলেন। কার্ল মার্কস সমাজতন্ত্র কথাটির পরিবর্তে, কারণ পুরাতন সমাজতন্ত্রবাদীরা যে সমাজতন্ত্রের কথা ঘোষণা করেছিলেন সেটা আদৌ কার্ল মার্কসের পছন্দ ছিল না। তিনি মনে করেছিলেন আদি সমাজতন্ত্র যেটা, তার মাধ্যমে কোনোদিনই সাধারণ মানুষের উপকার হতে পারে না, আর শ্রেণী সংগ্রামের যে আসল তত্ত্ব, সেই তত্ত্বটার বিকাশ ঘটতে পারে না। তিনি শ্রেণী সংগ্রাম অর্থাৎ সাধারণ মানুষকে একত্রিত করে তাদের যে ন্যায্য অধিকার, তাদের অধিকারের কথা তুলে ধরে তিনি এই পুরাতন সমাজতন্ত্রের সঙ্গে নিজের মতাদর্শ, মার্ক্সীয় সমাজতন্ত্রের একটা পার্থক্য তুলে ধরেছিলেন, যার জন্য মার্ক্সীয় সমাজতন্ত্রটার নাম পরিবর্তন করে দিয়ে আদি সমাজতন্ত্রের নামটা পরিবর্তন করে বা সমাজতন্ত্রের নামটা পরিবর্তন করে তিনি নতুন একটা নাম দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে কমিউনিজম বা সাম্যবাদ। আসলে কার্ল মার্কস প্রচারিত মতবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ বা সেটাই মার্ক্সবাদ নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদটা কি। কার্ল মার্কস ইতিহাসে এক নতুন বস্তুবাদের ব্যাখ্যা দিয়েছিলেন। তার মতে ইতিহাসের ব্যাখ্যাটা হচ্ছে অর্থনৈতিক ব্যাখ্যা। ঐতিহাসিক বস্তুবাদ এবং অর্থনৈতিক নিমিত্ত নামে পরিচিত। তার মতে যুদ্ধ, রাজনৈতিক ঘটনা, মহাপুরুষদের কর্মকাণ্ড ইতিহাসের গতি নিয়ন্ত্রণ করে না। একটা দেশের ইতিহাস, সমাজ, সভ্যতা, নৈতিকতা, শিল্প, সাহিত্য, ধর্ম সবকিছুই নিয়ন্ত্রণ করে অর্থনীতি। তাহলে মানব সমাজ, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম সবকিছুর নিয়ন্ত্রণের মূলে রয়েছে অর্থনীতি। উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিহাস বরাবরই পরিবর্তনশীল। এক কথায় মানব সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। শুধু শ্রেণী সংগ্রামের ইতিহাস বলে তিনি ক্ষান্ত হননি। তিনি বলেন মানব সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের নির্বিচ্ছিন্ন ইতিহাস। তিনি দেখিয়েছেন যে বেশ প্রাচীন কাল থেকেই মানুষের মধ্যে যে দুটো শ্রেণী উদ্ভব, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে শোষণ করে। আমরা যদি একবার ফিরে তাকাই প্রাচীন রোমের কথায়, তাহলে প্রাচীন রোমে আমরা দেখেছি অভিজাত শ্রেণীর মানুষরা রাষ্ট্রের উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং যাবতীয় সুবিধাগুলো তারা ভোগ করেছে। দেশের অর্থটা তারা সবসময় নিজেরাই নিয়ন্ত্রণ করেছে আর সাধারণ মানুষকে শোষণ করেছে। সেখানেও দেখা গেছে যে অভিজাতরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল সাধারণ মানুষ তা পায়নি। তাহলে অভিজাতদের সাথে সাধারণ মানুষের একটা দ্বন্দ্ব সেখানেও ছিল। তাহলে অভিজাতদের দ্বারা সাধারণ মানুষ সেখানে শোষিত হয়েছিল। এই অভিজাত এবং সাধারণ মানুষের সাথে একটা শ্রেণী সংঘাত ওখানেই তৈরি হয়েছিল। একবার যদি তাকাই মধ্যযুগে, তাহলে মধ্যযুগে যদি আমরা দেখি তাহলে ভূমিদাস ব্যবস্থা অর্থাৎ ভূমিদাস প্রথা ছিল। ভূমিদাস প্রথা এবং সামন্ত ব্যবস্থা যেটা ফিউডালিজম, সামন্ত প্রভু একদিকে ছিল ভূমিদাস। সেখানে দেখা গেছিল পুঁজিপতি মানুষগুলি ছিল সামন্ত প্রভু। বিশেষ করে জমির তারা বিশেষ বহু জমির মালিক ছিল।
আর একদিকে ছিল ভূমিদাস। সেখানেও দেখা গেছে দুটো শ্রেণীর উদ্ভব হয়েছে, একটা ধনী শ্রেণী, একটা গরিব শ্রেণীর মানুষ। তাহলে প্রাচীন রোমে যেটা আমরা দেখলাম, মধ্যযুগের ভূমিদাস ব্যবস্থা এবং সামন্ত প্রভুর যে কথাগুলো বললাম সেখানেও আমরা দেখলাম তিনি শ্রমিক শ্রেণী এবং পুঁজিবাদী মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা প্রাচীন কাল থেকেই আছে। আমরা অনেক সময় বলে থাকি যে আসলে পুঁজিবাদী বা পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে আধুনিক কালে। তাহলে এটা একেবারে ভুল কথা। আমরা দেখেছি প্রাচীন রোমে, আমি একটু আগে যে কথাটা বললাম যে প্রাচীন রোমে অভিজাতরা যে সুযোগ সুবিধাগুলো পেত, সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পেত না। অভিজাত শ্রেণীর মানুষরা সবকিছুর মালিক হয়ে বসেছিল, আর সাধারণ মানুষ শ্রম দিয়ে সেই সব দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করত, আর অভিজাতরা বসে বসে তা ভোগ করত। তারপরে মধ্যযুগে দেখলাম ভূমিদাস ব্যবস্থা। ভূমিদাস ব্যবস্থা যারা জমি জায়গার সাথে জমিহীন মানুষগুলো যারা সামন্ত প্রভুর দরবারে নিজে সঁপে দিয়ে অর্থাৎ নিয়োজিত হয়ে গিয়ে মালিকের অর্থাৎ সামন্ত প্রভুর কথা মতো তারা জীবনযাপন করতেন। সেখানে একটা শ্রেণী সংগ্রামের ইতিহাস আমরা পাই। মার্কস অর্থাৎ কার্ল মার্কস এই প্রাচীন থেকে তার তৎকালীন সময় পর্যন্ত মানব সমাজের ক্রমবর্ধমান হারে যে বিবর্তনের সূচি ইতিহাসে দেখতে পেল, সেটাকে নিয়ে তিনি তার ইতিহাসে বস্তুবাদ ব্যাখ্যা দিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে আধুনিক যুগে, প্রাচীন যুগে এবং মধ্যযুগে যে মানুষ গরিব মানুষ, মেহনত মানুষগুলোর উপর শোষণ চালিয়েছে, আধুনিক যুগে এই মানুষগুলোর প্রতি শোষণ তারা চালাতে পারবে না যদি ওই শ্রমজীবী মানুষগুলো, সর্বহারা মানুষগুলো যদি একত্রিত হয়ে এই ধনতান্ত্রিক সিস্টেমটার বিরোধিতা করে। তাহলে একদিন শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র সারা পৃথিবীতে বিরাজ করবে, যার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন দুনিয়ার মজদুর এক হও। সমস্ত শ্রমিক যদি একত্রিত হয়ে তাদের দাবিগুলো পেশ করে, তাহলে তাদের সাফল্য আসবেই। এটাই কার্ল মার্কস বিশ্বাস করেছিলেন। আর যদি তারা একত্রিত হয়, তাহলে তারা শোষণের হাত থেকে রক্ষা পাবে, শাসক শ্রেণীর মানুষেরা ভয় পাবে, ভয়ে তাদের বুক দুরু করবে। কারণ দাসত্ব শৃঙ্খল থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে শ্রমিক শ্রেণীর মানুষগুলোকে একত্রিত হতে হবে, আর জয় তাদের আসবেই, এবং এই জয় সারা বিশ্বে বিরাজ করবে। কার্ল মার্কসের এটাই ছিল ঐতিহাসিক বস্তুবাদীর ব্যাখ্যা। এবার যেটা আলোচনা করতে যাব, গত ক্লাসে আমি প্যারি কমিউন কি বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে প্যারি কমিউন সম্বন্ধে আলোচনা করতে পারিনি। এখন প্যারি কমিউন কি, এখন প্রথমত আমাকে জেনে দিতে হবে যে প্যারি কমিউন শব্দটার অর্থ কি। এখানে প্যারি বলতে প্যারিসের কথা বলা হয়েছে, আর কমিউন শব্দটা এসছে ইউরোপের পৌর এলাকাগুলিতে। এই কমিউন শব্দটা বলছে ইউরোপের পৌর এলাকাগুলিতে পৌর শাসনকর্তা এবং মন্ত্রিমণ্ডলী মিলে যে অঞ্চলের শাসন কায়েম করত, সেই শাসনটাকে বলা হতো, যে শাসন পরিকাঠামো, শাসন ব্যবস্থা কায়েম করত, সেটাকে বলা হতো কমিউন। তাহলে আমরা জানলাম যে প্যারিস শব্দটার অর্থ হচ্ছে প্যারিস, আর কমিউন শব্দটা এখানে জুড়ে দেওয়া আছে। অর্থাৎ প্যারিসের বুকে পৌর জনগণের দ্বারা, জনগণ মিলিত হয়ে তাদের যে নগরের পৌর শাসন ব্যবস্থা,
পরিচালনা করার জন্যে যে পরিকাঠামো গড়ে তুলেছিল সেটাকে বলা হয় প্যারিস কমিউন। একবার দেখা যাক এই প্যারিস কমিউনের বিস্তারিত দিকগুলো কি। আমরা জানি বিসমার্ক প্রাসিয়ার নেতৃত্বে সেদানের যুদ্ধে সম্ভবত 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সকে পরাজিত করেছিল। প্রাসিয়া ফ্রান্সকে পরাজিত করলো সেডানের যুদ্ধে 1870 খ্রিস্টাব্দে। প্রাসিয়ার নেতৃত্বে যখন ফ্রান্স পরাজিত হলো, সেই ফ্রান্সের সিংহাসনে বসলেন। তার আগে বলি, ফ্রান্সের পরাজয় যখন ঘটল তখন ফ্রান্সকে জার্মানির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো। মানে এমন একটা শর্ত দেওয়া হয়েছিল, সেদানের যুদ্ধে ফ্রান্স যখন পরাজিত হয়েছিল তখন কতগুলো শর্ত জার্মানি সেখানে চাপিয়ে দিয়েছিল। যদিও ফ্রান্সের নেতৃত্বে সেখানে যুদ্ধটা হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে, তবু জার্মানি সেখানে কিন্তু এইসব যুদ্ধের ব্যাপারটা নিয়ন্ত্রণ করত। এখানে জার্মানি কতগুলো শর্ত, এমন শর্তগুলো চাপিয়ে দিয়েছিল, ফ্রান্সের শাসকরা সেটা মেনে নিল, ফ্রান্সের জনগণ সেটা মেনে নিতে পারেনি। কারণ তারা ফ্রান্সের প্রতি তাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, দেশাত্মবোধ, দেশপ্রেমটা সাধারণ শ্রমজীবী মানুষের মনে ছিল। কিন্তু শাসকরা নিরুপায় হয়ে জার্মানির চাপিয়ে দেওয়া অপমানজনক শর্তগুলি সমস্ত ফ্রান্সকে মেনে নিতে হয়েছিল। এমনকি ফ্রান্সকে জার্মানির সঙ্গে সংযুক্তকরণ করে দেওয়া হয়েছিল। আর সেখানে নতুন একজন রাজা সিংহাসনে বসলেন, যার নাম তৃতীয় নেপনাত। সিংহাসনে বসলেন এবং তৃতীয় নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন থেকে চ্যুত করা হলো। ফ্রান্সে একটা অস্থায়ী সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, ভালো কথা। তারপরে জার্মানির সেনা ফ্রান্সে প্রেরণ করা হলো। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে পরাজিত হওয়ার পর ফ্রান্সের শাসক তৃতীয় নেপোলিয়ন সিংহাসনচ্যুত হলেন। ফ্রান্সকে জার্মানির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো। ফ্রান্সের শাসককুল অপমানজনক শর্তগুলো বাধ্য হয়ে মেনে নিল, কিন্তু ফ্রান্সের জনগণ কোনোদিনই মনে প্রাণে ফ্রান্স ছাড়া জার্মানিকে বা জার্মানির সঙ্গে সংযুক্ত করা ফ্রান্সের হয়ে যাওয়াটাকে কোনো মতে মেনে নিতে পারেনি। যার জন্য তারা কি করল, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষগুলো একত্রিত হয়ে তারা প্যারিস কমিউন গঠন করেছিল। তারা প্যারিস কমিউন গঠন করে জার্মানির শাসনটাকে তারা অমান্য করেছিল। তারা চেয়েছিল যে প্যারিস শহর, ফ্রান্স, গোটা ফ্রান্সটা যদি চলে যায় জার্মানির কাছে, যা প্যারিস যাবে না। প্যারিসটাকে তারা আলাদাভাবে শাসন করার উদ্দেশ্যে তারা এই প্যারিস কমিউন গঠন করেছিল। এখানে মনে রাখা দরকার, অগাস্ট ব্লকের নেতৃত্বে এই প্যারিস কমিউন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন প্রশ্নটা হচ্ছে, এতে প্যারিস কমিউন কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল? প্যারিস কমিউন গঠনের উদ্দেশ্যটা একাধিক, তবু আমরা উদ্দেশ্যটা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেটা হচ্ছে প্যারিস নগরীর বিপ্লবী পৌর শাসন পরিচালনা করা। প্যারিস কমিউন গঠনের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে প্যারিস নগরীর যে পৌর শাসন, সেই পৌর শাসনটা তারা পরিচালনা করবে। নাম্বার 2, শ্রমজীবী মানুষের কল্যাণ অর্থে যতগুলো সংস্কার প্রয়োজন, শ্রমিক শ্রেণীর মানুষের স্বার্থে যা যা সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারগুলো তারা করবে।
প্রধানত এই দুটো উদ্দেশ্য নিয়ে প্যারিকমেন গঠন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, প্যারিকমেন গঠন করেছিল কারা কারা সমর্থন করেছিল? প্যারিকমেন শ্রমজীবী মানুষগুলো গঠন করলো, এই শাসক এই প্যারিকমেন তাকে কারা কারা সমর্থন করেছিল? আসলে প্যারিসে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, ক্ষেত মজদুর, এই নিম্ন অর্থনৈতিক দিক থেকে নিম্ন শ্রেণীর মানুষগুলোই বিশেষ করে এই প্যারিকমেনটাকে সাপোর্ট করেছিল, অর্থাৎ সমর্থন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখা যায়, আমরা দেখে থাকি ইতিহাসে বিভিন্ন ঘটনা আমরা দেখেছি, সমর্থন করলেই অংশগ্রহণ করে না। সমর্থনটা কিন্তু দূর থেকেও হয়। আমি কোনো ঘটনাটাকে প্রত্যাখ্যান করছি না, সমর্থন করছি, আমার একটা কথার উপরে কিন্তু ওটা ডিপেন্ড করছে। কেউ কোনো কাজ করলে আমি দূর থেকে বলে দিলাম এটাতে আমার সাপোর্ট আছে। সাপোর্টটা তখনই বাস্তবে রূপায়িত হবে যখন সে নিজে সেটাতে অংশগ্রহণ করবে। তো সমর্থন করেছিল সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষগুলো, তাহলে অংশগ্রহণ করা করলো। আমি আরেকবার বলছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, সমর্থন আর অংশগ্রহণ এক জিনিস নয়, এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেটাকে আমি সমর্থন করেছি সেটাকে বাস্তব রূপায়ণের জন্য শারীরিকভাবে, দৈহিকভাবে সেখানে অংশগ্রহণ করে, সেটার জন্য লড়াই, আন্দোলন যত কিছু করতে হয় তা যদি আমি করি, তাহলে আমার সেখানে অংশগ্রহণ করা হলো। এই প্যারিকমেনে অংশগ্রহণ করেছিল ফ্রান্সে যে জ্যাকোবিন দল তৈরি হয়েছিল, সেই জ্যাকোবিন দলে কিছু শ্রমিক শ্রেণীর মানুষ তারা যোগদান করেছিল বা অংশগ্রহণ করেছিল। ওই শ্রেণীর মানুষগুলো ফ্রান্সে বিদ্যমান ছিল, তারা ছিলই, যদিও তাদের জ্যাকোবিন দলের ক্ষমতা হারিয়ে গিয়েছিল, কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে জ্যাকোবিন দলের ভাবধারা কিছুটা হলেও তখন বিরাজ করছিল, যার জন্য জ্যাকোবিন দলের কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা তার ভাবাদর্শকে, জ্যাকোবিন দলের মতাদর্শে যারা বিশ্বাসী ছিলেন, সেই সকল শ্রমজীবী মানুষগুলো প্যারিকমেনে অংশগ্রহণ করেছিল। যার জন্য এই প্যারিকমেন প্যারিসের বুকে পৌর শাসন ব্যবস্থা পরিচালনা করতে পেরেছিলেন। দুঃখের বিষয়, যখন দেখল যে জার্মানি আর সেখানে ভালোভাবে বা ফ্রান্সের ভালোভাবে তার শাসন ব্যবস্থাটাকে কায়েম করতে পারছেন, তখন তারা দমনমূলক নীতি গ্রহণ করেছিল। প্যারিকমেনের আন্দোলন তাকে দমন করার উদ্দেশ্যে ফ্রান্সের বুকে জার্মানির নিয়ন্ত্রণে যতগুলো সেনা ছিল এবং জার্মানির সেনাবাহিনী নিয়ে এসে এই প্যারিকমেন আন্দোলনকারী মানুষগুলোর উপর অমানবিক অত্যাচার চালিয়েছিল। হাজার হাজার মানুষকে তারা মেরে দিয়েছিল। আনুমানিক এক সপ্তাহ ধরে আমরা ইতিহাসের দুটো তারিখের কথা পাই এখানে। অনেকে বলে 1971 সালের 21শে মে থেকে 28শে মে, এই এক সপ্তাহ যাবৎ প্যারিকমেন সমর্থনকারী শ্রমিক শ্রেণীর মানুষকে তারা নিধন করেছিলেন। মতান্তরে অনেকে বলছেন এটা 22শে মে থেকে 29শে মে, এই এক সপ্তাহ যাবৎ অগণিত প্যারিকমেন আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিক শ্রেণীর মানুষকে তারা নিধন করেছিলেন। এই ঘটনাটা আমরা রক্তাক্ত মে বা রক্তাক্ত সপ্তাহ নামে আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। বা ইউরোপের ইতিহাস বলে 1971 সালে প্যারিকমেন আন্দোলনকারী শ্রমিক শ্রেণীর মানুষরা যখন জার্মানির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, তখন জার্মান এবং ফ্রান্সে জার্মানির নিয়ন্ত্রণাধীন
যে সেনাবাহিনী আন্দোলনটাকে দমন করার উদ্দেশ্যে এক সপ্তাহ যাবৎ অন্যায়ভাবে শুধু ওই প্যারি কমিউনে অংশগ্রহণকারী শ্রমিক শ্রেণীর মানুষগুলোকে নিধন করেছিলেন। ইতিহাসে সেটা রক্তাক্ত সপ্তাহ নামে পরিচিত। যাই হোক, তাহলে মার্ক্সীয় ঐতিহাসিক বস্তুবাদ আর প্যারি কমিউন কি, এই দুটো কোয়েশ্চেন। তাহলে প্যারি কমিউন কি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এই প্রশ্নটা থেকে আমরা অনেক ছোট ছোট কোয়েশ্চেন গুলো আমরা সেখান থেকে পেতে পারি। আর এক মার্কের কোয়েশ্চেন গুলো আমরা অনেক সময় মার্ক্সীয় তত্ত্ব থেকে, দাস ক্যাপিটালকে লিখেছে মার্ক্সের সময়তন্ত্র কি নামে পরিচিত, দুজন বৈজ্ঞানিক সময়তান্ত্রিক সমর্থকের নাম লিখো, বৈজ্ঞানিক সময়তন্ত্র কি, ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা কথা বলে রাখবো, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি 86 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা চা প্রকাশনীর বই, যে বইটা তোমাদের ক্লাসে পড়ানো হয়, সে বইটার 86 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত বারবার রিডিংটা পড়বে, মনোযোগ সহকারে পড়বে। কারণ এখানে আর সেই মোটা হরফের লেখাগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং ছোট ছোট যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো সেখান থেকে পেয়ে যাবে। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে, আমরা কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের ব্যাখ্যা, প্যারি কমিউন, বৈজ্ঞানিক সময়তন্ত্র, এ সকল বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো প্রশ্ন 2 মার্কের এখানে আমরা তুলে ধরেছি এবং এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। আর একটা কথা সবসময় তোমাদের মনে করিয়ে দিই, আমি বকলাম তোমরা শুনলে, এটা যেন এই অবস্থায় থেকে না যায়। আমি যেটা বললাম তোমরা যেটা শুনলে, যাই হোক, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা ক্লাসটা খানিকটা স্থগিত, ব্রেক নিতে হয়েছিল। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমি বললাম তোমরা শুনলে, আমি প্রশ্নগুলো দিলাম তোমরা দেখলে। আসলে যেটা আমি দিলাম সেটা ভালোভাবে পড়বে, পড়ে মনে রাখবে, প্রয়োজনে সেগুলো পড়ে পড়ে খাতায় নিজেরা লিখে লিখে অভ্যাস করবে। এই চ্যাপ্টারটা শেষ হলেই আমি কিন্তু এইরকমই অনলাইনে একটা কোয়েশ্চেন তোমাদের কাছে প্রেরণ করব। তোমরা সততার সহিত সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরা লিখে টাইমের মধ্যে, যে টাইমটা আমি উল্লেখ করব সেই টাইমের মধ্যে উত্তরগুলো তুমি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। আমি দেখব ত্রুটি বিচ্যুতিগুলো কি, সবসময় ভালোভাবে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, এখন যেটা কথা হচ্ছে, যে প্রশ্নগুলো আলোচনা করলাম, সেই প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো প্রশ্নের সম্মুখীন হলাম, যে প্রশ্নগুলো মান খুবই ভালো এবং প্রশ্নগুলো মনে রাখার মতো, এবং এই প্রশ্নগুলো করলেই আমার বড় কোয়েশ্চেনটা খুব তাড়াতাড়ি মনে থাকবে। তাহলে এখানে আমি কতগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে বলছি, এই প্রশ্নটা আমি শেষের বেলায় ভিডিওর সাথে সেটিং করে দেব। তোমার প্রশ্নগুলো আমি যথাসাধ্য নির্ভুল উত্তর দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, তোমরা এখন এই প্রশ্নটা আমি বোর্ডে লিখলাম না এই জন্যই, যে কারণ এই প্রশ্নটা আমি একটা কপি আমার এই ভিডিওটার শেষ যোগ করে দেব। তোমরা শুধু শোনো এখন মন দিয়ে, কাদের কেন কল্পনা বিলাসী বা ইউটোপিয়ান সময়তন্ত্রী বলে অবহিত করা হয়? ইউটোপিয়ান সময়তন্ত্রী কাদের কেন কল্পনা বিলাসী বা ইউটোপিয়ান সময়তন্ত্রী বলে অবহিত করা হয়? কাদের? রবার্ট আওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফোরিয়ার, এদেরকে কল্পনা বিলাসী ইউটোপিয়ান সময়তন্ত্রী বলা হয়। কেন বলা হয়?
তারা যে সময় আদি পর্বে যে সমাজতন্ত্রের আদর্শ বা মূল চিন্তা ভাবনাটা উত্থাপন করেছিল, শুধু তারা মাত্র মুখে বলে তারা রেখে দিয়েছিল, বাস্তব ক্ষেত্রে তারা এটা প্রয়োগ করার কোনো চেষ্টা করেনি। আসলে আমরা যখন কোন থিওরিটিক্যাল বলল, কিন্তু বাস্তবে তারা এটা রূপায়ণের কোনো প্রয়াস তারা চালায়নি। সমাজতন্ত্রের চিন্তা ভাবনা তারা করেছিল, কিন্তু সেই সমাজতন্ত্রটাকে বাস্তবে রূপায়ণ করতে হলে যে ব্যবস্থাগুলো করা খুবই প্রয়োজন ছিল সেটা তারা করেনি। এক কথায় তারা শুধু সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নটাই দেখেছিল, কিন্তু তাদের সেই দিবা স্বপ্নটাকে বাস্তব রূপায়িত করে সাধারণ মানুষের অর্থনীতির ভিত তৈরি করার ক্ষেত্রে তারা কোনরূপ চেষ্টা করেনি। এই জন্য তারাকে কল্পনা বিলাসী সমাজতন্ত্রী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী, ভ্রান্ত সমাজতন্ত্রী বলা হয়। মনে থাকলো, রবার্ট আইওয়ান, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, এদেরকে ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলা হয়। আর একটা প্রশ্ন আমি আলোচনা করছি, রবার্ট আইওয়ান কে ছিলেন? তার লেখা দুটা গ্রন্থের নাম। এবার রবার্ট আইওয়ান কে ছিলেন? আচ্ছা, আমরা অনুশীলনীতে গিয়ে দেখতে পাবো এই ধরনের কিছু শর্ট কোয়েশ্চেন। তা আমি রবার্ট আইওয়ান কে ছিলেন, তার লেখা দুটা গ্রন্থের নাম বলো। তো রবার্ট আইওয়ান কে ছিলেন 1 মার্ক, তার দুটা গ্রন্থের নাম লেখো, সেখানে 1 মার্ক, অর্থাৎ দুটো মিলে এখানে 2 মার্কের কোয়েশ্চেন। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আইওয়ান। তার লেখা দুটা গ্রন্থের নাম ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত ছিলেন রবার্ট আইওয়ান। তার লেখা দুটা গ্রন্থের নাম নিউ ভিউ অফ সোসাইটি, নিউ ভিউ অফ সোসাইটি। আরেকটা বইয়ের নাম রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার। তোমরা টেক্সট বুকে দেখবে, হয়তো পেয়ে যাবে এই প্রশ্নটার উত্তর। তারপরে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে, তাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় এবং তাকে ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়। রবার্ট আইওয়ানকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় এবং ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু নামে পরিচিত ছিলেন সেন্ট সাইমন। নেক্সট কোয়েশ্চেন, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 সাল থেকে 1914 সাল পর্যন্ত এই সময়কালটাকে ইউরোপের ইতিহাসের সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। কারণ সেই সময় নিজ নিজ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ইউরোপের প্রায় সবকটা দেশ তারা উঠে পড়ে প্রতিযোগিতামূলক ভাবে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিল। তারপরে কোয়েশ্চেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বুঝো? দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস বৈজ্ঞানিক ভিত্তিতে যে সমাজতন্ত্রের কথা তুলে ধরেছিলেন, সেই সমাজতান্ত্রিক ভাবধারাটাকে বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আর দাস ক্যাপিটাল গ্রন্থটার লেখক হলেন কার্ল হাইনরিখ কার্ল মার্কস, অর্থাৎ কার্ল মার্কস। শ্রম বিভাজন নীতি কাকে বলে? কোন কারখানায় বা ফ্যাক্টরিতে কোন জিনিসকে উৎপাদন করার সময় তার একটা অংশে যে শ্রমিক নিয়োগ করা হয় সেটাকে বলা হয় শ্রম বিভাজন। ধরো এখানে এই যে পেনটা, মার্কার পেন, এই পেনটা যে তৈরি করছে, পেনটার কালি একদল তৈরি করছে শ্রমিক, একদল তৈরি করছে মাথাটা, কেউ লেখালেখির কাজটা, কেউ লেভেলটা ইত্যাদি। একটা শ্রমিকের পক্ষে কিন্তু সব কাজগুলো করা সম্ভব নয়, যার জন্য এই কলমটা তৈরি করার জন্য বিভিন্ন শ্রমিককে বিভিন্ন পার্টটা তৈরি করার সুযোগ সুবিধা দিত। একজন শ্রমিককে কাজের একটা অংশে, একদল শ্রমিককে
একটা কাজের একটা অংশে নিয়োগ করার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হয় শ্রম বিভাজন। রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বুঝো? প্যারিকমন আন্দোলনের সময় প্যারিস শহরের শ্রমজীবী মানুষগুলো জার্মানির বিরুদ্ধে আন্দোলন করার সময় জার্মানির সেনাবাহিনী এবং ফ্রান্সের জার্মানির নিয়ন্ত্রণাধীন সেনাবাহিনী অন্যায়ভাবে ওই শ্রমিক শ্রেণীর মানুষগুলোকে 21শে মে থেকে 28শে মে, মতান্তরে 22শে মে থেকে 29শে মে পর্যন্ত এই এক সপ্তাহ যাবৎ যে হত্যালীলা চালিয়েছিল, সেটাকে বলা হয় রক্তাক্ত মে সপ্তাহ। যাই হোক, আমি আবারও বলছি 86 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা, এর মধ্যে উপনিবেশ কিভাবে তৈরি হলো, কিভাবে বাজার তৈরি করলো, অনেক কিছু আলোচনা আছে ওর ভিতরে। তোমরা একটু পড়বে, খুব মন দিয়ে পড়বে, মোটা অর্থের লেখাগুলো দেখবে। অনুশীলনীতে যে কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলোকে পেতে হলে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়তে হবে। এছাড়াও অতিরিক্ত প্রশ্নের সন্ধানের জন্য তুমি তোমার সহযোগী বই বা শিক্ষক রেফারেন্স বইগুলোও দেখবে। তবে আমি বলবো, প্রথমত টেক্সটটাকে ভালো করে পড়বে, ছোট ছোট প্রশ্নগুলো দেখবে, 1 মার্ক 2 মার্কের কোয়েশ্চেন গুলো দেখবে, আর 4 মার্কের যে কোয়েশ্চেন গুলো আলোচনা করলাম সেগুলো ভালোভাবে পড়বে। এক কথায় তৈরি থাকবে। এই পরিস্থিতিতে মানসিকভাবে পড়ার জন্য সবসময় তৈরি থাকবে এবং পড়াশোনাটাকে করায়ত্তে নিয়ে আসার জন্য অন্য কোনো কাজে সময় ব্যয় করবে না। আবারও বলি, এই ক্লাসটা লাস্ট পিরিয়ডে আমার হবে। এই ক্লাসটা লাস্ট পিরিয়ড। তোমরা যে ভিডিওটা দেখতে হবে সেটা একেবারে মঙ্গলবারে লাস্ট পিরিয়ডে, 4র্থ পিরিয়ডে দেখতে হবে। ভালো থেকো, পড়াশোনায় মন দিয়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত রেখে লকডাউন পালন করে সশরীরে ভালো থেকো এবং পড়াশোনার কাজ উদ্যম গতিতে চালিয়ে যাও। A lot of thanks, my dear students. Thank you.